তো আজকে এই যে ভারতীয় শকুনদের দখলে বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক জ্বালানি উপদেষ্টা জনাব মাহমুদুর রহমান, ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক। আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে সঙ্গে দর্শকদেরও সালাম জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। তো মাহমুদ ভাই, ধরেন আমরা দেখছি যে পুরো মানে নির্বাচনের নামে যে তামাশা, যে ডামি নির্বাচন হলো, মানে ভারতের এবং ভারতের সাথে সাথে চীন এবং রাশিয়া, মূলত এই তিনটা দেশ এই সরকারকে প্রথম রিকগনাইজ করেছে। পাশাপাশি আপনার ভারতের যেই ভেস্টেড ইন্টারেস্ট বাংলাদেশকে কেন্দ্র করে, সে বিষয়টি নিয়ে বিস্তারিত আমি আপনার কাছে শুনবো, কারণ আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলে আসছেন। এইসব কথা বলে আপনি নিজে নানাভাবে সমালোচিত হয়েছেন। আপনি কোণঠাসা হয়ে পড়েছেন। আমার পিএইচডি থিসিসও কিন্তু ভারতীয় আধিপত্যবাদের উপরে। সো আপনি হচ্ছেন দ্য রাইট পারসন আমাদেরকে এই বিষয়টি আরেকটু স্পষ্টভাবে বুঝিয়ে বলার জন্য, কিভাবে বিএনপির এই বিভ্রম তৈরি হলো, ভারত বিভ্রম। তো মাহমুদ ভাই, আমরা প্রথমে আসলে তিনটা ভাগেই আলোচনায় যেতে চাই। প্রথম ভাগটি হচ্ছে ধরেন বাংলাদেশের ভারতের যে রাজনৈতিক প্রভাব, ভারতের অর্থনৈতিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রভাব। কারণ মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থীদের আশ্রয় বা ভারতের সহযোগিতা কিন্তু গত 52 বছর ধরে আমরা এই বিষয়টি শুনে আসছি। তো আমরা আর কত কৃতজ্ঞ থাকবো ভারতের রাজনৈতিক প্রভাব থেকে, যদি আপনি শুরু করেন। প্রথমে একটা সরাসরি কথা বলে শুরু করি বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে। বাংলাদেশ আর স্বাধীন দেশ নাই। আপনারা যে স্বাধীনতার কথা বলেন, এটা এক ধরনের মরীচিকা, ইটস এ ফ্যালাসি। বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে একটি পরাধীন দেশ এবং এটা ভারতের, আমি আগে বলতাম, অঘোষিত উপনিবেশ। এই ডামি নির্বাচনের পরে আমি বলতে চাই এটা ঘোষিত উপনিবেশ। তো এই পরিবর্তনটা কেন একটু ব্যাখ্যা করি আগে। সেটা হচ্ছে যে আমরা যারা ভারত সম্পর্কে কথা বলি এবং আমাদেরকে যারা ভারত বিদ্বেষী বলে বলতে চান, তাদের কথা বাদই দিলাম। এইবারের ডামি নির্বাচনের পরে ভারতীয় মিডিয়াতে যে ধরনের লেখালেখি হয়েছে, সেগুলো যদি বাংলাদেশের জনগণ আপনারা পড়েন কষ্ট করে, তাহলে দেখতে পাবেন যে সেই লেখালেখির মধ্যে ভারতীয়রাই স্বীকার করছে যে এটা কোনো নির্বাচন হয় নাই। মানে 7ই জানুয়ারি যেটা হয়েছে, এটা একজনের একটা ডামি নাটক মঞ্চস্থ হয়েছে এবং সেই নাটকের প্রধান ব্যক্তি একজনই ছিল, শেখ হাসিনা, যিনি ভারতের একজন এজেন্ট মাত্র বাংলাদেশে। এবং ভারত তাদের পত্রিকায় লিখছে যে আসলে এটা কোনো গণতান্ত্রিক নির্বাচন হয় নাই। এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকায় লিখছে। কিন্তু তার সঙ্গে তারা বলছে কিন্তু ভারতের জন্য ভালো হয়েছে এটা, এবং আমরা সন্তুষ্ট যে শেখ হাসিনা আবার ক্ষমতায় বসতে পেরেছেন। তো শেখ হাসিনা তো ক্ষমতায় ছিলেনই, মানে আবার 5 বছরের একটা নতুন একটা লেজিটিমেসি তৈরি করবার চেষ্টা করছেন। তাহলে ভারত কি বলছে? যে এটা কোনো গণতান্ত্রিক নির্বাচন হয় নাই। ভারত বলছে, ভারতের একজন রাধা দত্ত নামে একজন লেখেন, তিনি কিন্তু বিজেপির সাথে জড়িত। তিনি লিখেছেন 10% লোকও ভোট দিতে যায় নাই। মানে তিনি এই যে হাবিবুল আউয়ালের মতো নির্লজ্জ যে ব্যক্তিটি 41% ভোটের গল্প শুনিয়েছে আমাদেরকে, সেটা ভারতীয় রাধা দত্তই স্বীকার করছেন না, বা ভারতীয় মিডিয়া, ভারতীয় বুদ্ধিজীবীরা স্বীকার করছেন না। তারা বলছেন যে 10%-এর নিচে ভোট হয়েছে। এটা ভারত জানে এবং এটা সম্পূর্ণ নাটক, এটা ভারতের পত্র পত্রিকায় লেখা হচ্ছে। তারপরও ভারত বলছে কিন্তু আমরা এটাই চেয়েছিলাম। এটাই গুরুত্বপূর্ণ। তার মানে ভারত যদি চায়, তাহলে বাংলাদেশের নির্বাচন ছাড়াই একটা দল কিংবা একটা ব্যক্তি কিংবা একটা পরিবার ক্ষমতায় থাকতে পারে। এটা তো কোনো স্বাধীন দেশে সম্ভব না। বাংলাদেশের জনগণ আশা করি বুঝতে পারছেন, কোন স্বাধীন দেশে এরকম হওয়া সম্ভব না যে পার্শ্ববর্তী একটা বড় দেশ চাইলো আর সেই দেশে সরকার ভোট ছাড়া বসে গেল। এটা কেবলমাত্র দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেই সম্ভব। আমি একটু আগে বলছিলাম যে আমার যে পিএইচডি থিসিস, ওটা ভারতীয় আধিপত্যবাদের উপরেই লেখা হয়েছে, যে দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদের উপর লেখা হয়েছে বেসিক্যালি। আপনি দেখুন
যে মালদ্বীপ জনসংখ্যা 5 লাখ, সেই 5 লাখ লোকের দেশ আজকে ভারতকে কি বলেছে, 15ই মার্চের মধ্যে সকল ভারতীয় সৈন্য মালদ্বীপ থেকে চলে যেতে হবে। মালদ্বীপে যিনি নতুন নির্বাচিত যিনি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, তিনি বলেছেন 15 তারিখ সময়সীমা বেঁধে দিয়েছেন, 15ই মার্চ। তো 5 লাখ লোকের মালদ্বীপের যে সাহস আছে, আমাদের 18 কোটি মানুষের দেশের সেই সাহস নাই। কেন নাই? কারণ মালদ্বীপ 5 লাখ লোকের দেশ হলেও মালদ্বীপ স্বাধীন দেশ, আর আপনারা 18 কোটি মানুষের দেশ হলেও আপনারা পরাধীন দেশ। আরেকটি কথা এই প্রসঙ্গে বলে আমি আপনি যে রাজনৈতিক বিষয়টা জানতে চাচ্ছিলেন প্রভাব, সে বিষয়ে আমি যাব। আপনি একটু আগে মুক্তিযুদ্ধের কথা বলছিলেন 1971 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকার কোনো কারণ নাই। কেন কারণ নাই আপনাকে বোঝাচ্ছি আমি। ভারত পাকিস্তান ভাঙতে চেয়েছিল, ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তান ভাঙা। কেন পাকিস্তান ভাঙবে? দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে পাকিস্তান ভেঙে যদি একটা করদ রাজ্য তৈরি করতে পারে পূর্বাঞ্চলে, তাহলে ভারতের মিলিটারি কস্ট অনেক কমে যায়। কারণ পাকিস্তান যদি থাকতো তাহলে ভারতের সেনাবাহিনীকে দুই দিকেই তাদের মেনটেন করতে হতো, তাদের ডিফেন্সিভ যে সেনাবাহিনী, পশ্চিমে পশ্চিম পাকিস্তান, পূব দিকে পূর্ব পাকিস্তান। যে মুহূর্তে বাংলাদেশ তারা করতে পারলো, পাকিস্তানকে ভাগ করতে পারলো এবং বাংলাদেশকে একটি অধীনত রাষ্ট্রে পরিণত করতে পারলো, তখন থেকে বাংলাদেশে আর তার কোনো সেনাবাহিনী রাখার কোনো প্রয়োজন নাই। এটা একটা বিশাল খরচ। তাহলে এটা একটা কারণ। আর দ্বিতীয় আর একটা কারণ আছে, আপনি জানেন, আমরাও জানি, অনেকেই জানে বাংলাদেশে, যে শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন নেক বলা হয়, আমাদের দিনাজপুরের ওইদিকে বা পঞ্চগড়ের ওইদিকে ছোট্ট একটা করিডোর আছে। ওটা দিয়েই ভারতকে কিন্তু সেভেন সিস্টারের সাথে নয়াদিল্লির সংযোগ রক্ষা করতে হয়, এবং ওটা সংযোগ রক্ষা করতে গেলে তাদেরকে অনেক ঘুর পথে যেতে হয়, অনেকটা পথ অতিক্রম করে যেতে হয়। স্ট্র্যাটেজিক প্রবলেম তো আছেই, মিলিটারি প্রবলেম তো আছেই, সিকিউরিটি প্রবলেম ভারতের, তার সাথে সাথে এটা অনেক ব্যয়বহুল, কারণ অনেক দূর। তো যদি বাংলাদেশকে ভারত আলাদা করে ফেলতে পারে এবং বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর করে ফেলতে পারে, তাহলে আর শিলিগুড়ি করিডোরের আর প্রয়োজন থাকে না। ভারত বাংলাদেশের ভেতর দিয়েই তার সমস্ত মালামাল, পণ্য, এমনকি সেনাবাহিনী পর্যন্ত তারা নিয়ে যেতে পারে। তাহলে পরে তাদের খরচ বেঁচে যাবে, বিপুল অঙ্কের, হাজার হাজার কোটি টাকার খরচ বেঁচে যাবে, প্লাস তাদের সিকিউরিটিরও প্রবলেমের সমাধান হয়ে যাবে। এই কারণেই পাকিস্তান ভাঙাটা ভারতের উদ্দেশ্য ছিল 1947 সাল থেকে। 1971 সালে যখন পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপর আক্রমণ করলো এবং যখন আমরা মুক্তিযুদ্ধ শুরু করলাম, ভারতের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ ছিল, পাকিস্তান ভাঙবার সুবর্ণ সুযোগ ছিল। কাজেই 1971-এ আপনি যে কথাটা বললেন, শরণার্থীদের আশ্রয় দেওয়া কিংবা মুক্তিযুদ্ধে অস্ত্র দিয়ে সহযোগিতা করা, আমাদেরকে ট্রেনিং দেয়া, এগুলো ভারত নিজ স্বার্থে করেছে। অর্থাৎ 71-এর যে সম্পর্কটা ভারত এবং বাংলাদেশের, সম্পর্কটা কিন্তু উইন উইন। আমি চেয়েছি ভারতীয় সহযোগিতা, কেন? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। আর ভারত চেয়েছে পাকিস্তান ভাঙতে তাদের সুবিধার জন্য। তাহলে এর মাধ্যমে আমরা উভয়ই লাভবান হতে চেয়েছি। তো আপনি আমি যদি একটা ব্যবসা করি, কথার কথা কনক, এবং সেই ব্যবসায় যদি উভয়ই লাভবান হতে চাই, তাহলে আপনি আমার প্রতি কৃতজ্ঞ কেন থাকবেন আর আমি বা আপনার প্রতি কৃতজ্ঞ কেন থাকবো? এটা তো আর মাহমুদ ভাই, আমি একটা বিষয় একটু অ্যাড করে দিই, যে ইদানিং কালে মানে গত কয়েক বছর ধরে ভারতের বেশ কিছু সিনেমা, বেশ কিছু ওয়েব ফিল্ম তারা তৈরি করছে, যেখানে 71 সালের এই যুদ্ধকে তারা ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে চিহ্নিত করছে। বাংলাদেশের তাদের যে শুধু সিনেমায় না তো, তাদের যে সরকারি নথিপত্র, সেখানে এখানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধই বলা হয়। তারা কখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলে না তো। 1971 সালকে তারা বলে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করেছিল। এই হচ্ছে তাদের বইপত্রের লেখা। কাজেই এখানে কৃতজ্ঞতার কোনো প্রশ্নই আসে না। এই কৃতজ্ঞতা কথাটা বলে এই বাংলাদেশের 18 কোটি জনগণকে ভারত তাদের ভৃত্য বানিয়ে রেখেছে, মানে প্রভু ভৃত্যের মতো সম্পর্ক তৈরি করে রেখেছে এই কৃতজ্ঞতার বয়ান দিয়ে। এবং এই কৃতজ্ঞতার বয়ান কারা দেয়? বর্তমানে যারা জোর করে ক্ষমতায় আছে, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এই কৃতজ্ঞতার বয়ান দেয়। এই বয়ান যেন আমরা এই বয়ানের ফাঁদে যেন না পড়ি কোনো।
জনগণ বুঝতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু জনগণ যতদিন বুঝতে না পারবেন বাংলাদেশের, ততদিন আমরা স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারবো না। তো এরপরে আপনি যে রাজনৈতিক প্রভাবের কথা বললেন, সেটা সম্পর্কে আমি একটু কথা বলি, তারপরে আমরা হয়তো অর্থনীতিতে যাব, আপনার যদি রাজনীতি নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে। বাংলাদেশে রাজনৈতিক প্রভাব যদি চিন্তা করি, তাহলে সরকারি দল এবং বিরোধী দল এই দুদিকে আমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে। তো সরকারি দল বলতে সরকারে কারা আছে এখন, যারা সেই পাকিস্তানি আমল থেকে ভারতীয় গোয়েন্দাদের দ্বারা পরিচালিত, অর্থাৎ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সাথে যারা সঙ্গী আছে, যেমন ইনু, মেনন, এরা, এই গ্রুপটা কিন্তু পাকিস্তানি আমল থেকে এরা ভারতীয় গোয়েন্দাদের দ্বারা পরিচালিত, শুধু প্রভাবিত না। তো সুতরাং এরা সেই ধারাবাহিকতা রক্ষা করছে, অর্থাৎ বর্তমানে যারা ক্ষমতাসীন তাদের উপরে ভারতীয় নিয়ন্ত্রণ একচ্ছত্র। কিন্তু সমস্যাটা কোথায় ছিল ভারতের এতদিন, আমি আপনাকে বলি, সেটা হলো যে বাংলাদেশ তো মোটামুটি বিভক্ত। মানে আমি যদি বাংলাদেশের মানে বর্তমান মানসিকতা চিন্তা করি বা সাপোর্ট চিন্তা করি মানুষের, তাহলে আমার ব্যক্তিগত ধারণা যে আওয়ামী লীগের 30% সাপোর্ট আছে বাংলাদেশে, অ্যাবাউট 30%, আর বিএনপির আছে আমার ধারণা 35 থেকে 40% সাপোর্ট, তাহলে হয়ে গেল 70%। এর বাইরে জামাত, জাতীয় পার্টি এবং অন্যান্য ক্ষুদ্র দল যেগুলো আছে সেগুলো মিলে ধরেন আর 15%, তাহলে 70 আর 15 85%। আর 15% যেটা, সেটা হলো আমরা ফ্লোটিং ভোটার যারা বলি, যে যারা এক এক সময় এক এক দলকে ভোট দেয়, তাদের মানে সেরকম কোনো সমর্থন নাই। তাহলে আপনি 30%-এর দল আওয়ামী লীগকে যদি নিয়ন্ত্রণ করেনও, 40%-এর দল বিএনপি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে থেকে যাচ্ছে। তো ভারতের চ্যালেঞ্জ কি ছিল? ভারতের চ্যালেঞ্জ ছিল ওই 40% এবং আরো 15% যেটা জামাত এবং অন্যান্য দল মিলে, এই যে 55%, এদেরকে কন্ট্রোল করা। এদেরকে কন্ট্রোল করতে গেলে আপনাকে বিএনপি কে কন্ট্রোল করতে হবে। সুতরাং মানে রয়ের যে টার্গেটটা 71-এর পরে, অবশ্য বিএনপি তৈরি হয়েছে ধরুন 77 সালে, অ্যাকচুয়ালি বোধহয় 79 সালে এটার রেজিস্ট্রেশন হয়েছে, বাট আমরা যদি ধরি 75 পরবর্তী সময়ে বিএনপির জন্ম, তাহলে বিএনপি যেহেতু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল, সব থেকে বেশি মানুষ বিএনপিকে সাপোর্ট করে, সেই জন্য বিএনপির মধ্যে ভারতীয় প্রভাবের প্রয়োজন ছিল। এবং আমি মনে করি যে 2015 সালের পর থেকে ভারতীয় এই বিএনপির মধ্যে অনুপ্রবেশের কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছে, এবং ওটা নিয়েই আমার আর্টিকেলটা, আমার এডিটোরিয়াল আমি লিখেছি। এবং বিএনপির মধ্যে এমন একটা ধারণা দিতে পেরেছিল যে ভারত খুশি না থাকলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, এরকম একটি ধারণা বিএনপি নেতৃত্বকে দিতে সম্ভবত সমর্থ হয়েছিল ভারতীয় যারা দালাল গোষ্ঠী আছে, রয়ের লোকজন। তো এই কারণে বিএনপি গত 10 বছর ধরে, প্রায় 10 বছর ধরে এক ধরনের ভারত প্রসঙ্গে নীরবতা পালন করে গেছে, এবং বিএনপির যারা নীতি নির্ধারক, তাদের মধ্যে এক বড় অংশ, প্রো ইন্ডিয়ান অংশ, নীতি নির্ধারণে ভূমিকা পালন করেছে। তাতে দেখেন সুবিধা হয়েছে ইন্ডিয়ার কি, যে আওয়ামী লীগ তো তাদের অংশ আছেই, পাকিস্তান আমল থেকে তাদের অংশ। আওয়ামী লীগ নিয়ে রয়ের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এটা তো রয়ের অংশ বাংলাদেশে। মানে ভারতের একটা অগ্রবাহিনী, পঞ্চম বাহিনী অনেকে বলে, যেটা অগ্রবাহিনী হলো আওয়ামী লীগ বাংলাদেশে। কিন্তু বিএনপি কে কন্ট্রোল করা দরকার ছিল আওয়ামী লীগের রয়ের। এই কাজটি তারা গত 10 বছরে পুরোপুরি কন্ট্রোল করতে না পারলেও আমার ধারণা, এবং আমি যেগুলো কাগজপত্র ঘেটে দেখেছি, আমার মনে হয়েছে তারা অনুপ্রবেশ করতে পেরেছে, এবং বিএনপির রাজনৈতিক স্ট্র্যাটেজিতে তাদের একটা ইনপুট তারা দিতে পেরেছে। এবং এই কারণে ভারত সম্পর্কে আপনি দেখবেন কিছুদিন আগে পর্যন্ত বিএনপি কোনো কথা বলে নাই। আজকে যখন ভারত পরিষ্কারভাবে বলছে যে হ্যাঁ আমরা এই সরকারের পিছনে আছি, বাংলাদেশে যে ভারতের যে অ্যাম্বাসেডার, হাই কমিশনার, সেটা পরিষ্কার ভাবেই বলেছে যে এই সরকারের সমর্থনে আমরা আছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পরিষ্কার ভাবে বলেছে যে আমরা আওয়ামী লীগকে চাই, আমরা শেখ হাসিনাকে চাই।
ভারতের প্রত্যেকটা ফরমার হাই কমিশনার বিনা সিকরি থেকে শুরু করে অন্য যারা যারা এই দেশে ছিল তারা প্রত্যেকে ওপেনলি বলছে যে শেখ হাসিনা আমাদের পছন্দের ব্যক্তি। এটা বলার পরে সম্ভবত বিএনপির এখন মোহভঙ্গ হয়েছে, বা আমি যেটাকে বলেছি বিভ্রম কেটে যেতে শুরু করেছে। আমি এখনো জানি না বিএনপির বিভ্রম পুরোপুরি কেটে গেছে কিনা, আমি জানি না। তো আমি এটুকু বলেই শেষ করব যে রয়ের যেটা টার্গেট ছিল, ভারতের যেটা টার্গেট ছিল যে আওয়ামী লীগ তো আমার কন্ট্রোলে আছেই, আওয়ামী লীগ তো আমারই এক্সটেনশন, রয়ের এক্সটেনশন আওয়ামী লীগ, তার সঙ্গে তারা বিএনপিকেও নিয়ন্ত্রণ করতে চেয়েছে, বিএনপির ওপরেও প্রভাব বিস্তার করতে চেয়েছে। এবং আমি মনে করি গত 10 বছরে তারা খানিকটা সফল হয়েছে এই প্রভাব বিস্তারে। এবং এর ফলে কি হয়েছে আপনি দেখেন, সেটা হয়েছে যে বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে ভারতকে, তার বিরুদ্ধে বিএনপি কোনো কার্যকর আন্দোলন করে নাই, প্রতিবাদ জানায় নাই। আপনার দিয়ে দেওয়া হয়েছে, চট্টগ্রাম বন্দর দিয়েছে, খুলনা বন্দর দিয়েছে, বিএনপি কোনো প্রতিবাদ জানায় নাই। এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে শোনা যায় যে রয়ের অফিস আছে সেখানে, তার মানে সেনাবাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটেছে, বিএনপি চুপচাপ থেকেছে, কোনো কথা বলে নাই। এই যে বাংলাদেশের প্রতিটি জায়গায় যেটাকে বলে স্টেটের যতগুলি অঙ্গ আছে, বিচার বিভাগ, ব্যুরোক্রেসি অ্যান্ড মিলিটারি এবং পার্লামেন্ট, তো বাদই দিলাম, পার্লামেন্ট নামে বাংলাদেশে এখন আর কিছু নাই, ওটা নিয়ে আলোচনা না করাই ভালো। মেইনলি হলো ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি অ্যান্ড জুডিশিয়ারি। এই তিনটা জায়গার মধ্যে এভাবে যে রয়ের অনুপ্রবেশ হয়েছে, তার বিরুদ্ধে কোনো বয়ান, কোনো বক্তব্য বিএনপির তরফ থেকে আমরা আজ পর্যন্ত সরাসরি পাই নাই। কোন কোন নেতা হয়তো কখনো ঘুরিয়ে ফিরিয়ে বলেন বিএনপির, কিন্তু দলের পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য পাই নাই। এবং এখন পর্যন্ত বিএনপি বলে নাই যে ভারতের সাথে যে অসম চুক্তিগুলি এই সরকার 15 বছরে করেছে, বিএনপি ক্ষমতায় আসলে এই অসম চুক্তিগুলি কি তারা বজায় রাখবে, নাকি এই চুক্তিগুলি রিভিউ করা হবে, এ বিষয়ে বিএনপির কাছ থেকে কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত শুনি নাই। সুতরাং আমার শেষ কথাটা হলো যে রাজনৈতিকভাবে বিএনপির মধ্যে এক ধরনের প্রভাব তৈরি করতে সমর্থ হয়েছে এখন বিএনপির নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে এই ডামি নির্বাচনের পরে, তারা কি এই প্রভাব মুক্ত হতে চান, তারা কি বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিতে চান। যদি তাই চান তাহলে তাদের কর্মসূচি এখন এমন ভাবে করতে হবে যে কর্মসূচি শুধু ভোটাধিকারের জন্য আন্দোলন করবে না, জনগণের বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে হবে, তার জন্য সংগ্রাম করতে হবে। এবং সেই সংগ্রাম আমি বলে দিচ্ছি আপনাকে, সেই সংগ্রাম কিন্তু খুব সহজ না, কারণ ভারত এত বড় একটা দেশ, তার বিরুদ্ধে লড়াই করা কঠিন ব্যাপার। মালদ্বীপ পেরেছে, কারণ মালদ্বীপে এভাবে ভারত ঢুকতে পারে নাই, কিন্তু বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে ভারত ঢুকে গেছে। তো যেহেতু রন্ধ্রে রন্ধ্রে ভারত ঢুকে গেছে, কাজে তার বিরুদ্ধে লড়াই করাটা আমাদের জন্য কঠিন হবে, আমাদের অনেক রক্ত দিতে হবে, এটার জন্য প্রস্তুত হতে হবে। এবং ওই ধরনের সাহসী নেতৃত্ব দরকার বাংলাদেশে, যে নেতৃত্ব সরাসরি বলবে, ভারতকে বলবে বাংলাদেশ থেকে হাত গুটানোর জন্য। এটা সরাসরি যতদিন আমরা বলতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের মুক্তি সংগ্রাম আরম্ভ হবে না। তো আমি আশা করি বিএনপি তার ভুল বুঝতে পারবে, 10 বছরের যে বিভ্রমের মধ্যে তারা ছিল সেখান থেকে বিএনপির শীর্ষ নেতৃত্ব বেরিয়ে আসতে পারবেন এবং বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিতে পারবেন। এখানে একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম আমরা করেছিলাম, সেটার নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেছিলেন উই রিভল্ট 25 তারিখ রাতে, 25 তারিখ বলতে 25শে মার্চ 1971 সাল রাতে চট্টগ্রামে তিনি বলেছিলেন উই রিভল্ট। এটা বলে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে কিন্তু সেই স্বাধীনতা নাই, বাংলাদেশ পরাধীন হয়ে গেছে এবং পরাধীনতা থেকে মুক্তির জন্য আবার আমাদের যুদ্ধ করতে হবে। আমি আশা করব যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রথমবার স্বাধীনতার ডাক দিয়েছিলেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, সেই দলটি আবারও স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে এগিয়ে আসবে, এটাই আমার প্রত্যাশা। জি ভাইজান, এটা খুব বিস্ময়কর। আপনি যেটি বলছিলেন বিএনপির ভারত বিভ্রম,
এই লেখাটায় ধরেন আপনি যেভাবে সুনির্দিষ্টভাবে তুলে ধরেছেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে, তার যে পলিসি ছিল সেখান থেকে সরে ধরেন সীমান্তে হত্যা হচ্ছে, বিএনপি কোনো প্রতিবাদ নাই। প্রতিটা সেক্টরে রয়ের অফিস হচ্ছে, বিএনপি কোনো প্রতিবাদ নাই। আমাদের দেশের লোকজন চাকরি পাচ্ছে না, ভারতীয়রা বাংলাদেশ থেকে তৃতীয় রেমিটেন্স আহরণ করে নিয়ে যাচ্ছে তাদের দেশে, যেটা সেটার আমরা বিরুদ্ধে প্রতিবাদ। অর্থনীতি আলোচনায় আলোচনা করব আশা তো করি। এখন ধরেন এই যে প্রভাবটা, যে আমি বলছিলাম যে এই যে ভারত দাবি করছে তারা তৃতীয় বৃহত্তম রেমিটেন্স পায় বাংলাদেশ থেকে, এটা তো বৈধভাবে কত $10 বিলিয়ন সম্ভবত তারা উল্লেখ করছে। তো অবৈধভাবে তো ভারতীয়দের ছড়াছড়ি এখানে। জি, ভারতের টাকা রুপির লেনদেন ও ইন্টারনালি কিন্তু চালু হয়ে গেছে, একটা চুক্তি হয়ে গেছে। তো সব মিলিয়ে এই যে ভারতের ইকোনমিক আগ্রাসন এবং ভারতের সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি বা সবকিছু মিলিয়ে আপনার প্রজেকশনটা এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি? অনেকেই ডাক দিয়েছেন ভারতীয় পণ্য বর্জনের। তো এই পণ্য বর্জনের মাধ্যমে আমরা কতটুকু আমাদের মানে লক্ষ্য অর্জিত হবে বা ভারতকে কতটুকু আমরা মানে ইয়ে করতে পারবো, কাবু করতে পারবো মনে করেন আপনি? না, পণ্য বর্জনের আহ্বান ভালো, এটা আমি এটাকে সমর্থন করি, কিন্তু শুধু পণ্য বর্জন করলে তো হবে না। আগে বুঝতে হবে যে ভারত যে অর্থনৈতিকভাবে কিভাবে আগ্রাসন চালিয়েছে, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে তো শুধু পণ্য বর্জন করে আমরা সেই আগ্রাসন মোকাবেলা করতে পারবো না। রাজনৈতিক আগ্রাসন সম্পর্কে আমি ইতোমধ্যে আমরা আলোচনা করেছি। তো অর্থনৈতিক আগ্রাসন কিভাবে হচ্ছে এটা আমরা একটু দেখি। একটা হচ্ছে অর্থনৈতিক আগ্রাসন, সেটা হলো বাণিজ্য ঘাটতি। মানে ভারত থেকে আপনার এই দেশে প্রচুর পরিমাণে আমরা পণ্য আমদানি করছি, বিনিময়ে আমরা রপ্তানি করতে পারছি না। এবং কেন রপ্তানি করতে পারছি না এটা জানেন? এটা বাংলাদেশের অধিকাংশ জনগণ সম্ভবত জানেন না। ব্যবসায়ীরা জানেন, কিন্তু ব্যবসায়ীরা বলেন না। এটা বলেন না কেন? কারণ তাদের নিজেদের স্বার্থ আছে, ব্যক্তি স্বার্থে তারা বলেন না। ভারত দুরকম মানে বাধা তৈরি করে বাংলাদেশের পণ্যের এক্সপোর্টের জন্য। একটা ট্যারিফ ব্যারিয়ার, একটা নন ট্যারিফ ব্যারিয়ার। ট্যারিফ ব্যারিয়ারটা হলো যে শুল্ক আরোপ করে, বাংলাদেশের বিভিন্ন আইটেমের উপরে ভারত অন্যায়ভাবে শুল্ক আরোপ করে। আপনি তো জানেন যে চীন কিন্তু বাংলাদেশকে বিপুল শুল্ক ছাড় দিয়েছে। 100টা আইটেমের উপরে তারা জিরো ডিউটি তারা করেছে চীন। কাজে চীন এই সুবিধাটা দিয়েছে বাংলাদেশকে। ভারত কিন্তু এই জাতীয় কোনো সুবিধা বাংলাদেশকে দেয় তো নাই, উপরন্তু ভারত বাংলাদেশের প্রতিটা পণ্যের উপরে তারা ট্যারিফ চার্জ করে। এটা তো গেল ট্যারিফ ব্যারিয়ার। মানে ধরুন ওরা যদি বলে যে একটা পণ্যের উপরে 50 টাকা, 50% হলো ট্যারিফ, তাহলে আপনি আপনার যে পণ্যের দাম 100 টাকা, সেটা ভারতে বিক্রি করতে গেলে ভারতের ক্রেতার কাছে এটার দাম পড়বে 150 টাকা, কারণ 50 টাকা আপনাকে ট্যারিফ দিতে হবে। তাহলে আপনি আর কম্পিটিটিভ থাকবেন না। আর এর চেয়ে বড় কথা হলো নন ট্যারিফ ব্যারিয়ার। নন ট্যারিফ ব্যারিয়ার কি? এটা পণ্য, একটা এক্সাম্পল দেই আপনাকে। যে কোনো একটা পণ্য যাবে ভারতে, তারা বললো না, এটা ভারত থেকে আপনাকে পণ্যের মানের সার্টিফিকেট নিতে হবে। এখন ভারত থেকে যখন আপনাকে পণ্যের মানের সার্টিফিকেট নিতে হবে, প্রথম কথা হচ্ছে তারা আপনাকে দেবে না সার্টিফিকেট, বলবে না এটা মানসম্মত হয় নাই। এটা একটা। দ্বিতীয় করবে কি, আপনার হয়তো প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করেছেন, প্রোডাক্ট আপনার বেনাপোল সীমান্তে আটকে আছে, তারা স্যাম্পল নিয়ে গেল, প্রোডাক্টের স্যাম্পল নিল, স্যাম্পল নিয়ে তারা টেস্ট করতে গেল তাদের যে ল্যাবরেটরিতে, সেই টেস্টিং এ তারা 3 মাস সময় লাগিয়ে দিল। তাহলে এই 3 মাস আপনার পণ্য কি হবে? এই 3 মাস আপনার পণ্য পড়ে থাকবে। যদি পড়ে থাকে তাহলে দুরকম সমস্যা হতে পারে। একটা হতে পারে পণ্যটা নষ্ট হয়ে যেতে পারে, এতদিন পরে থেকে পণ্য নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় যেটা হবে, আপনাকে অনেক ডেমারেজ দিতে হবে। ডেমারেজ দিতে হবে কারণ ওখানে আপনি পণ্য রেখে দিয়েছেন, তো যেখানে পণ্য রেখে দিয়েছেন সেখানে আপনাকে ভাড়া দিতে হবে। এগুলো হলো নন ট্যারিফ ব্যারিয়ার। এরকম অনেক রকম নন ট্যারিফ ব্যারিয়ার আছে। আমি খুব সহজ একটা নন ট্যারিফ ব্যারিয়ারের কথা বললাম, যেটা পণ্যের মানের কথা। তো এরকম ব্যারিয়ার তারা তৈরি করে। এর ফলে হচ্ছে কি, বিপুল অঙ্কের টাকা আমরা ইম্পোর্ট করছি কিন্তু এক্সপোর্ট করতে পারছি না। অর্থাৎ বাণিজ্য ঘাটতি যেটা হচ্ছে, সেটা আস্তে আস্তে বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে। এক। 2 নম্বর হচ্ছে, যেহেতু আপনি অনেক ইম্পোর্ট করছেন, সেই হেতু আপনার এখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে না। কারণ আপনি যদি এত পরিমাণ ইম্পোর্ট না করতেন, তাহলে বাংলাদেশের ডোমেস্টিক ফিল্ডে নতুন ইন্ডাস্ট্রি হতো।
এবং সেই ইন্ডাস্ট্রিতে আপনি প্রোডাকশন করতে পারতেন, সেই ইন্ডাস্ট্রিতে লোককে চাকরি দিতে পারতেন, তাহলে আপনার ইকোনমি আরো ডেভেলপ করতো। তাহলে এটা হলো একটা পথ আপনাকে ইকোনমিক্যালি আগ্রাসন, যেটাকে আপনি অর্থনৈতিক আগ্রাসনের কথা বলছেন। আচ্ছা, সেকেন্ড আগ্রাসন আর একটা হচ্ছে, সেটা হলো কি, সেটা হলো যে আপনি ভারত থেকে এই যে বিদ্যুতের নামে আপনি যেটা করছেন, এটা হচ্ছে আর এক ধরনের আগ্রাসন। আদানির কাছ থেকে আপনি বিদ্যুৎ কিনছেন, সব থেকে বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনছেন। শুধু বিদ্যুৎ কিনছেন না, কয়লা কিনতে হচ্ছে, এবং কয়লার দাম আপনি অন্য কোম্পানির থেকে যে দামে কেনেন তার থেকে বেশি দাম আপনার উপরে চার্জ করছে আদানি। এবং আদানির কাছ থেকে আপনি কেন কিনেছেন এই বিদ্যুৎ? কারণ মোদি বলেছে হাসিনাকে আদানির কাছ থেকে কিনতে হবে, কারণ মোদি এবং আদানি কিন্তু পার্টনার। আপনি জানেন আমেরিকার পত্রিকায়ও বেরিয়েছে যে মোদি আদানি এরা সব ব্যবসায়িক পার্টনার, এবং আদানি বিজেপির একজন বড় ফাইন্যান্সিয়াল। তো এই আদানির আপনি বিদ্যুৎ কিনছেন ভারতের কাছ থেকে, তার কাছ, এবং শুধু বিদ্যুৎ কেনাই না, একে অনেক রকম ভাবে চার্জ আপনাকে দিতে হচ্ছে, ক্যাপাসিটি চার্জ বিভিন্ন নামে দিতে হচ্ছে। এবং যে কারণে আমি সেদিনই গতকালই দেখছিলাম পিডিবির বছরে বোধহয় এখন ক্ষতির পরিমাণ 50,000 কোটি টাকার মতো। পিডিবি নাকি প্রতি বছর লস দিচ্ছে এখন 50,000 কোটি, এরকম কিছু একটা হবে, বিপুল অঙ্কের টাকা। তো এটা কেন হচ্ছে লস? এই টাকা আপনি কাকে দিচ্ছেন? এই টাকা আপনি আদানির মতো কোম্পানিকে দিচ্ছেন। এটা কার টাকা? আপনার আমার টাকা, রাষ্ট্রের টাকা। শুধু তাই না, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। কয়বার বিদ্যুতের দাম বাড়িয়েছে এই সরকার? বিএনপি আমলে বিদ্যুতের যা দাম ছিল গ্রাহক পর্যায়ে, আর আজকে বিদ্যুতের দামের মধ্যে আমার তো মনে হয় অন্তত 7-8 গুণ বেড়েছে। আমি লেটেস্ট ফিগারটা জানি না, আমি জানার চেষ্টা করি নাই। 7-8 গুণ তো বেড়েছে কমপক্ষে। তাহলে যারা ভোক্তা, যারা ব্যবহার করেন বিদ্যুৎ, তারা 7-8 গুণ বেশি দাম দিচ্ছেন। এবং এই টাকাটা কোথায় চলে যাচ্ছে? আদানির মতো কোম্পানির মাধ্যমে ভারতে চলে যাচ্ছে এই টাকাটা। এটা হলো আপনার দ্বিতীয় পন্থা আপনার উপরে করবার জন্য, আপনার কি বলে, অর্থনৈতিক আগ্রাসনে। তৃতীয় আর একটা, যেটার কথা আপনি একটু আগে বললেন, যে বাংলাদেশ থেকে সব থেকে থার্ড কান্ট্রি যেখান থেকে রেমিটেন্স যায় বাংলাদেশ থেকে। কেন? ভারতীয় কর্মচারীরা এখানে বিভিন্ন কোম্পানিতে কাজ করে এবং তাদেরকে বাংলাদেশে কোম্পানি নিয়ে আসে, এরা বৈধভাবে কাজ করে, আর অবৈধভাবে তার থেকে কয়েক গুণ বেশি কাজ করে। আমি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলাম, আপনি জানেন। তো বিনিয়োগ বোর্ডের পারমিশন লাগতো ভারতীয় এইসব লোকজনের চাকরি করতে হলে, বিনিয়োগ বোর্ডের একটা পারমিশন লাগতো। এখন লাগে কিনা আমি বলতে পারবো না। তো আমি সবসময় কিন্তু ভারতীয় যে সমস্ত অ্যাপ্লিকেশন আসতো, আমি তাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপেরিয়েন্স সবসময় দেখতাম, এবং অনেক প্রপোজাল আমি রিজেক্ট করেছি ওই সময়। কারণ আমি দেখতে পেয়েছি যাদেরকে আনা হচ্ছে তাদের থেকে ভালো লোকজন বাংলাদেশে আমাদের দেশেই আছে। আমাদের দেশের ইয়াং ছেলেদের চাকরি দেওয়া সম্ভব যদি আমরা ভারতীয় এই সমস্ত তথাকথিত এক্সপার্টদের না আনি। তাহলে এই একটা গ্রুপ বাংলাদেশে আসছে কাজ করতে, এবং অবৈধভাবে তার কয়েক গুণ বেশি লোক বাংলাদেশে কাজ করছে, এবং তারা টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাঠাচ্ছে। এটা গেল আপনার তৃতীয় পন্থা অর্থনৈতিক আগ্রাসনে। চতুর্থ পন্থা হচ্ছে, বাংলাদেশে আপনি জানেন যে যারা দুর্নীতি করে টাকা রোজগার করছে তাদের একটা বিপুল অংশ এই টাকা কিন্তু ইন্ডিয়াতে চলে যাচ্ছে। তার একটা প্রমাণ আপনাকে দিচ্ছি। এই যে পিকে হালদার কিছুদিন আগে ভারতে, বছরখানেক আগে বোধহয় ভারতে গ্রেফতার হয়েছে। এই যে পিকে হালদার কত হাজার কোটি টাকা, কত 20,000 কোটি না কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মেরে নিয়ে গেছে। এই টাকার বিপুল অংশ সে নিয়ে গেছে ভারতে। এবং আপনি তো জানেন বোধহয় যে ওই টাকার মধ্যে থেকে 1500 কোটি টাকা সে দিয়েছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে। এটা পত্রিকায় বেরিয়েছে, ভারতীয় পত্রিকায় বেরিয়েছে, সব জায়গায় বেরিয়েছে যে 1500 কোটি টাকা শুধু এক পিকে হালদারের কাছ থেকে ঘুষ নিয়েছে সজীব ওয়াজেদ জয়। তাহলে এইটা গেল আর একটা 4 নম্বর পন্থা, হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি দুর্নীতি করে টাকা করবেন এবং সেই টাকাগুলি আপনি ভারতে নিয়ে যাবেন। এই গেল চতুর্থ। আর পঞ্চম হচ্ছে, বাংলাদেশ থেকে বিপুল অংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়, ভারতে লেখাপড়া করতে যায়, এমনকি ভারতে শপিং করতে যায়। দুর্ভাগ্যের বিষয়, ঈদের সময় শপিং করতে যায় বাংলাদেশের লোকজন ভারতে, বিয়ের শপিং করতে যায় বাংলাদেশ থেকে।
এবং আপনি জানেন যে কলকাতার যে ব্যবসা, কলকাতার নিউ মার্কেটের ব্যবসা, কলকাতার যে হোটেল ব্যবসা, এগুলো টিকে আছে বাংলাদেশের জনগণের পয়সা দিয়ে টিকে আছে। এবং শুধু কলকাতাই না, বাংলাদেশের বিপুল অংশ আবার চিকিৎসার জন্য দিল্লিতে যায়, আবার মাদ্রাজে যায়, মাদ্রাজেও অনেক লোকজন যায়। তো কাজেই যখন আমরা অর্থনৈতিকভাবে ভারতকে মোকাবেলার কথা বলবো, তখন শুধু পণ্য বয়কট করা কিন্তু একমাত্র পথ নয়। পণ্য বয়কট একটা পথ। আমি আহ্বান জানাবো আজকে যারা আমার অনুষ্ঠান দেখছেন, বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে, যে আপনারা ভারতীয় সকল পণ্য বর্জন করুন। যেমন ধরুন, ভারতীয় শাড়ির একটা বড় বাজার বাংলাদেশ। তো আমি বাংলাদেশে আমার কন্যা সম, আমার বোন, আমার মা, এই ধরনের যারা আছেন, তাদের সকলের প্রতি আমি অনুরোধ জানাবো যে অন্তত দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে আপনারা ভারতীয় শাড়ি বর্জন করুন। এবং যে সমস্ত অন্যান্য যারা ভারতীয় পণ্য ব্যবহার করেন, যে পণ্যই ব্যবহার করেন, ভারতীয় পণ্যের সাবস্টিটিউট আমাদের খোঁজা দরকার। এটা গেল একটা পথ, যে আমরা ভারতীয় পণ্য বর্জনের একটা ক্যাম্পেইন স্টার্ট করতে পারি। ওয়ান। সেকেন্ড হলো যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন, তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা আগে বাংলাদেশে থেকে চিকিৎসার চেষ্টা করেন। আমি একটা কথা আপনাকে বলি, কনক, বাংলাদেশের ডাক্তাররা কিন্তু খুব ভালো। আমি তো অনেক দেশ ঘুরলাম, এখনো তো বিদেশেই আছি। আমার যেটা ধারণা হয়েছে, বাংলাদেশের ডাক্তাররা খুবই ভালো। বাংলাদেশের সমস্যা কোথায় জানেন? বাংলাদেশের সমস্যা হলো, এক হচ্ছে হসপিটালের খরচ অত্যন্ত বেশি, প্রাইভেট হসপিটালগুলো অত্যন্ত এক্সপেন্সিভ, এটা এক। আর দ্বিতীয় আরেকটা প্রবলেম আছে বাংলাদেশের, আমাদের যে ডায়াগনস্টিক সেন্টার গুলো আছে, ডায়াগনস্টিক সেন্টার শুধু যে এগুলোতে খরচ বেশি তাই না, ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু সেরকম অনেক জায়গাতেই আপনার এক্সপেরিয়েন্সড মানুষ নাই, এক্সপেরিয়েন্সড লোক নাই। এই জন্য ডায়াগনোসিসে অনেক সময় আমাদের ভুল হয়ে যায় আমাদের দেশে। সুতরাং আমি যেটা আহ্বান জানাবো মেডিকেল প্রফেশনের দিকে, ডাক্তারদের আমি আহ্বান জানাবো যে আপনারা দয়া করে, আমি নিজেও একজন প্রফেশনাল এবং প্রফেশনাল আন্দোলনের সাথে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম, সেই অধিকারে আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, ডাক্তারদের প্রতি, যে আপনারা রোগীদের সাথে সদ্ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন। ভালো ব্যবহার কিন্তু অর্ধেক চিকিৎসা। ডাক্তারদের কোয়ালিটি কিন্তু খুব ভালো আমাদের, কিন্তু তাদের ব্যবহার আরো ভালো করতে হবে। তো আমি একজন বাংলাদেশের সিনিয়র সিটিজেন, সিনিয়র প্রফেশনাল হিসাবে ডাক্তারদের প্রতি আহ্বান জানাই, আপনারা ভালো ব্যবহার করুন রোগীদের সাথে, রোগীদের যাতে ইন্ডিয়া যেতে না হয়, এক। আর যারা হাসপাতাল চালাচ্ছেন তাদের মালিকদের বলবো, আপনারা লোভের মাত্রা একটু কমান, আপনারা প্রফিট কমান, এত বেশি প্রফিট ওরিয়েন্টেড আপনারা হয়েন না। অন্তত মেডিকেল কলেজগুলোতে এত প্রফিট করা ঠিক না। আপনারা একটা মহৎ কাজ করছেন, কাজেই আপনারা প্রফিটটা কমিয়ে ফেলেন, প্রফিট কমান। 3 নম্বর হচ্ছে ডায়াগনস্টিক ক্লিনিক যেগুলো আছে সেগুলোরও কস্ট কমিয়ে ফেলেন। একটা এমআরআই যে চার্জ আপনারা করেন কিংবা একটা এক্সরে যে চার্জ করেন, এটা আরেকটু কমিয়ে আনেন, যাতে বাংলাদেশের লোককে ভারতে যেতে না হয়। তাহলে আমি যদি ডায়াগনস্টিক সেন্টার উন্নত করতে পারি, আমি যদি হসপিটালের কস্ট কমাতে পারি, আর ডাক্তারদের কোয়ালিটি সম্পর্কে আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি, বাংলাদেশের ডাক্তাররা অত্যন্ত ভালো, অত্যন্ত উঁচু মানের, কিন্তু তাদের ব্যবহার ভালো করতে হবে রোগীদের সাথে। আর একটা প্রবলেম বাংলাদেশের আছে, আমাদের নার্সিং এর দুর্বলতা আছে। নার্সিং এর দুর্বলতার কারণেও কিন্তু ওই যে ধরেন যার অপারেশন হলো একজনের, তো তার পোস্ট অপারেটিভ কেয়ার যেটা লাগে, ওই পোস্ট অপারেটিভ কেয়ারটা বাংলাদেশ এখনো দুর্বল, কারণ নার্সিং কোয়ালিটি ইজ পুয়ার। তো কাজে নার্সিং কোয়ালিটি ভালো করার জন্যও চেষ্টা করতে হবে, সেটা তো এই সরকার করবে না, আপনি বুঝতেই পারেন। কারণ এই সরকার চাবে যে বাংলাদেশের সব লোক যাতে ভারতে যায় চিকিৎসার জন্য, এবং বাংলাদেশের হেলথ সেক্টর যাতে ধ্বংস হয়ে যায়। আপনি তো জানেন বাংলাদেশ হেলথ সেক্টর প্রায় ধ্বংস হয়ে গেছে, হেলথ সেক্টরে আর কিছু নাই। এবং এটা এত দুর্নীতি হেলথ সেক্টরে, চিন্তার বাইরে দুর্নীতি। আপনার এই যে এর আগে যে মন্ত্রী ছিল, কি নাম, যে জাহিদ মালিক, এই জাহিদ মালিক যে পরিমাণ দুর্নীতি করেছে অকল্পনীয়। এবং শুধু জাহিদ মালিক একাই বা কেন, মানে মেডিকেলে যারা আছে, তারপরে এই যে ডাক্তারদের সংগঠন, আওয়ামী সংগঠন, সাচিবের এক একজন নেতা যে পরিমাণ টাকা লুটপাট করেছে মেডিকেল সিস্টেম থেকে, অচিন্তনীয়। তো কাজেই সরকার কিছু করবে না। আমি বেসরকারি সবাইকে আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে, যারা মেডিকেল প্রফেশনে আছেন তারা
এই কাজগুলো করুন, হসপিটালের খরচ কমান, নার্সিং ভালো করুন, ডায়াগনস্টিক সেন্টারে খরচ কমিয়ে ফেলেন, আর ডাক্তাররা আপনারা রুগীদের সাথে ব্যবহার ভালো করেন এবং রুগীদের আপনারা উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন যাতে তারা বাংলাদেশেই চিকিৎসা নেয়। এটা যদি আমরা করতে পারি তাহলে এই যে বিপুল টাকা ইন্ডিয়াতে চলে যাচ্ছে চিকিৎসার নামে, ওটা আমরা সেভ করতে পারবো। এটা গেল 2। 3 নম্বর, লেখাপড়ার জন্য আমাদের এডুকেশন তো শেষ করে দিয়েছে এই সরকার, এবং ইচ্ছাকৃতভাবে শেষ করেছে যাতে করে বাংলাদেশের ছেলেপেলেরা সব ইন্ডিয়াতে পড়তে যায়। এটাও কিন্তু একটা সুদূর প্রসারী পরিকল্পনা বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার জন্য। তো কাজেই আমাদের এডুকেশন নিয়েও চিন্তা করতে হবে যাতে ভারতে ইয়াং ছেলেপেলেদের পড়াশোনা করতে যেতে না হয়। আর আর ফাইনালি আমি ব্যবসায়ীদের যেটা বলবো যে আপনারা দয়া করে ভারত থেকে তথাকথিত এক্সপার্ট আনা বন্ধ করেন। আমি মনে করি বাংলাদেশে প্রচুর প্রফেশনাল আছে। আপনি জানেন কনক, আমি নিজে প্রায় 20 বছরের বেশি বাংলাদেশে মিল কারখানা চালিয়েছি। বাংলাদেশে যারা ব্যবসায়ী তারা সবাই জানেন আমার সম্পর্কে। কাজেই আমি জানি যে বাংলাদেশে অনেক কেপেবল ইয়াং ছেলেমেয়েরা আছে যারা এখানকার ম্যানেজমেন্ট বলুন আর শ্রমিক বলুন এই দায়িত্ব পালন করতে পারবে, এবং বাংলাদেশের শ্রমিকেরা তো খুবই ভালো। কাজেই এই যে ইন্ডিয়া থেকে আনার প্রবণতা, এটা বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল ব্যবসায়ীকে, অন্তত বিএনপিকে যারা সমর্থন করেন, যারা জামাত সমর্থন করেন, যারা আমাদের ইসলামী মূল্যবোধ সমর্থন করেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা ভারতীয় এক্সপার্ট আর আনবেন না। যদি আপনাদের কোম্পানিতে ভারতীয় কেউ থাকেও তাদেরকে আপনারা টার্মিনেট করুন। তাদের বদলে আপনার যদি লোক লাগেই তাহলে আপনি শ্রীলঙ্কা থেকে আনতে পারেন এবং কাছের অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর থেকে আপনারা আনতে পারেন যদি আপনাদের লোক লাগে। আমি মনে করি 18 কোটি মানুষের দেশে বিদেশ থেকে মানুষ আনবার কোনো প্রয়োজন নাই আমাদের মিল কারখানা চালানোর জন্য। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা ভারতের যে অর্থনৈতিক যে আগ্রাসন বাংলাদেশের উপরে চলছে এটা আমরা মোকাবেলা করতে পারবো। এবং মাহমুদ ভাই, আমি দুটা বিষয় যোগ করতে চাই যে ধরেন করোনার সময় আমরা দেখেছি বাংলাদেশের রোগীরা যখন ভারত যেতে পারছিল না, ভারতের হসপিটালগুলো বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল, ভারতের কলকাতার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল যখন করোনায় লকডাউনের কারণে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে চিন্তা করা যায়। আর আরেকটা বিষয়, যেই চিকিৎসার সুবিধা বাংলাদেশে হয়তো অ্যাভেলেবল না, সেই চিকিৎসা যদি আপনারা ভারত বাদ দিয়ে থাইল্যান্ডে যান, সিঙ্গাপুরে যান, আসলে অনেক এক্সপেন্সিভ। থাইল্যান্ড হতে পারে, কিন্তু সিঙ্গাপুর ইজ মোর এক্সপেন্সিভ। আমি মনে করি যে ভারতের বদলে তারা থাইল্যান্ডে যেতে পারে। থাইল্যান্ড যেতে পারে। এবং অনেকের মধ্যে কাজ করে কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা হয়তো ইন্ডিয়াতে গেলে তারা ইজিলি না, ইন্ডিয়া থেকে না, এটা ঠিক না। এটা ঠিক না এই জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি যেটা বলছেন কলকাতায় বাংলা বলে, আপনি সাউথে তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। সাউথে তো কেউ বাংলা বলে না, ওখানে তো ওদের ভাষায় কথা বলে, তারা তামিল বলে। আমরা তো তামিল জানি না। আর এখন আমি থাইল্যান্ডের খবর যেটা জানি, থাইল্যান্ডে প্রচুর পরিমাণে তারা হচ্ছে দোভাষী রেখেছে যারা বাংলাদেশি আছে। থাইল্যান্ডের হসপিটালে প্রচুর বাংলাদেশি আছে। বাংলাদেশি আছে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে কাজে লাগানো যেতে পারে। তো মাহমুদ ভাই, আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কালচারালি কিন্তু ভারত বাংলাদেশকে ড্যামেজ করে দিয়েছে। আপনি জানেন যে গত 2 বছর থেকে ভারতের সিনেমা বাংলাদেশের হলে মুক্তি পাওয়া শুরু হয়েছে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে যথেচ্ছভাবে ভারতকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে প্রমোট করা হচ্ছে, তারা আবার বাংলাদেশকে ছাপিয়ে ভারতের পক্ষে নানা রকমের দালালি করছে। তো এই যে কালচারাল আগ্রাসনটা কিন্তু আমার মতে ইকোনমিক আগ্রাসনের চেয়েও ভয়ঙ্কর। মানে আপনি একটা প্রজন্মকে কিন্তু ভয়ঙ্কর, তবে কালচারাল আগ্রাসনটা পুরো জাতিকে ধ্বংস করে দেয়। জি। এই বিষয়ে যদি আপনি একটু আপনার, যেহেতু এই বিষয়টি নিয়ে আপনার গবেষণার একটি অংশ, আপনি আরো সহজভাবে আমাদেরকে বলতে পারবেন। এই যে কালচারাল আগ্রাসন, এটা কিন্তু শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই, এবং আমি শুধু এটা সিনেমার মধ্যে সীমিত রাখতে চাচ্ছি না। তার থেকে বড় ক্ষতিটা আমাদের হয়েছে কোথায় জানেন? মিডিয়াতে। বাংলাদেশের মিডিয়া বলতে আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া দুটোর কথাই বলছি। এই দুটো জায়গাতে যে পরিমাণ ভারতীয় এজেন্টের অনুপ্রবেশ হয়েছে এটা অকল্পনীয়। এবং আজকে বাংলাদেশ যে মানে বিনা যুদ্ধে, আমি বলবো বিনা যুদ্ধে ভারতীয় উপনিবেশে পরিণত হলো, এর পিছনে বাংলাদেশের মিডিয়ার একটা
একটা ভয়াবহ রোল আছে। এবং বাংলাদেশের নামকরা পত্রিকাগুলো যদি আমি বলতে থাকি আপনাকে, যেমন ধরুন প্রথম আলো, ডেইলি স্টার, মানে এগুলো অনেক আগে থেকে, প্রথম আলো 90-এর দশক থেকে, ডেইলি স্টার তারও আগে থেকে, এবং বর্তমান সময়ে যে পত্রিকাগুলো এখন আছে, এই যে আপনার কি বলে, সোমান সাহেবের পত্রিকা, নাম ভুলে যাচ্ছি, বাংলাদেশ প্রতিদিন, বা আরো আগের পত্রিকা সংবাদ, কিংবা জনকণ্ঠ, এই সমস্ত পত্রিকার যারা সম্পাদক এবং যারা সিনিয়র রিপোর্টার, তারা প্রত্যেকে ভারতীয় এজেন্ট। আপনি এক একজনের নাম দেখুন এবং তাদের ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করুন। এবং এরা বাংলাদেশে কালচারাল যে ডমিনেশন, ইন্ডিয়ান কালচারাল ডমিনেশন, আমি এটাকে ইন্ডিয়ান কালচারাল ডমিনেশন বলবো না, আমি এটাকে বলবো হিন্দুত্ববাদী কালচারাল ডমিনেশন, হিন্দুত্ববাদী সাংস্কৃতিক আগ্রাসন, এটার মেইন কাজটা করেছে বাংলাদেশের মিডিয়া। এবং বাংলাদেশের নাটকে আপনি দেখবেন যে সবসময় যারা ইসলামী মনোভাবাপন্ন, কিংবা আমাদের বাবা দাদারা যেরকম ছিলেন, দাড়ি ছিল তাদের, তাদের মাথায় টুপি ছিল, আমরা না পশ্চিমা পোশাক পরি, কিন্তু আমাদের বাবা দাদাদের পোশাক তো অন্যরকম ছিল। এদেরকে নেগেটিভ ভাবে চিত্রায়ন শুরু হয়েছে কিন্তু স্বাধীনতার পর থেকেই, 1971 সালের পর থেকেই। এবং এটা একটা সুদূর প্রসারী একটা প্রভাব পড়েছে বাংলাদেশে ইয়াং জেনারেশনের উপরে, যে যা কিছু ইসলাম মানে ইসলাম ধর্মের সাথে যায়, সেগুলোকে এক ধরনের ব্যাকডেটেড বা কুপমণ্ডুকতা দেখানোর জন্য বাংলাদেশের এই ইলেকট্রনিক মিডিয়া ব্যবহৃত হয়েছে, বাংলাদেশের নাটক ব্যবহৃত হয়েছে। অথচ আপনি যদি ভারতীয় সিনেমা দেখেন কিংবা ভারতীয় নাটক যদি দেখেন, আপনি সেখানে দেখবেন প্রতিনিয়ত সেখানে পূজা দেখানো হচ্ছে। প্রতিটি ভারতীয় সিরিয়ালে আপনি দেখবেন প্রথমে তারা পূজা দেখাচ্ছে, তারপরে সেই নাটক দেখাচ্ছে। কিংবা ইন্ডিয়ান সিনেমাও যদি আপনি দেখেন, তাহলে সিনেমার মধ্যেও দেখবেন রেগুলার পূজা দেখানো হচ্ছে। সেগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের তথাকথিত সেকুলারদের কোনো সমস্যা নাই। বাংলাদেশের তথাকথিত সেকুলার যারা প্রকৃতপক্ষে ইসলাম বিদ্বেষী, এটা সেকুলার না। প্রথম আলোর মতো পত্রিকা কিংবা ডেইলি স্টারের মতো পত্রিকা, এগুলো সেকুলার না, এরা ইসলাম বিদ্বেষী পত্রিকা। এরা বাংলাদেশে ইসলামকে নেগেটিভ ভাবে দেখিয়েছে সব সময়, ইসলামকে জঙ্গিবাদের সাথে তারা যুক্ত করে দেখানোর চেষ্টা করেছে। প্রথম আলো সব সময় সরকারি জঙ্গিবাদের যে ন্যারেটিভ, সেটাকে তারা পত্রিকায় প্রকাশ করেছে। এবং আপনি জানেন যে বর্তমান সরকার জঙ্গিবাদের কার্ড খেলে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে, পশ্চিমাদের খুশি রাখতে চেয়েছে এই ভুয়া জঙ্গিবাদের গল্প বলে। এবং এই যে ভুয়া জঙ্গিবাদের গল্প প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা তারা যে দিনের পর দিন ছাপিয়েছে, এটা করেছে কেন? এটা করেছে বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবার জন্য। কাজেই শুধু ভারতীয় সিনেমা না, বাংলাদেশের নিজস্ব যে পত্রিকা, বাংলাদেশের যে ইলেকট্রনিক মিডিয়া, বাংলাদেশের যে নাটক, এগুলোতে কিন্তু হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে, হিন্দুত্ববাদকে মহৎ দেখানো হয়েছে বাংলাদেশের নাটকে। আপনি মঞ্চ নাটকে গেলে দেখবেন যে সেখানে হিন্দু চরিত্রকে মহৎ দেখানো হচ্ছে, মুসলমান চরিত্রদের ভিলেন দেখানো হচ্ছে, হিন্দুত্ববাদকে মহৎ দেখানো হচ্ছে, কিন্তু মসজিদকে এক ধরনের তাচ্ছিল্য করা হচ্ছে। এটা একটা। দ্বিতীয় আরেকটা সমস্যা আছে, আমাদের যারা গৃহিণী, তারা খুব বেশি কিন্তু ভারতীয় চ্যানেল দেখেন, ভারতীয় সিরিয়াল দেখেন। ভারতীয় সিরিয়ালের মাধ্যমেও কিন্তু বাংলাদেশে কালচারাল যে ডমিনেশন, কালচারাল অ্যাগ্রেশন চালানো হচ্ছে ভারতীয় সিরিয়ালের মাধ্যমে। এটা আমাদেরকে বুঝতে হবে। তো কাজেই আমাকে যদি সম্পূর্ণভাবে কালচারালি মোকাবেলা করতে হয় ভারতীয় আধিপত্যবাদকে, তাহলে বাংলাদেশের মিডিয়াতে যে ভারতীয় দালাল বা রয়ের এজেন্ট কিংবা হিন্দুত্ববাদের দালালরা ঢুকে আছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। যে সমস্ত পত্র পত্রিকা এই ভারতীয় তারা এজেন্ডা চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে ভারতীয় চ্যানেলগুলো আমাদের বর্জন করতে হবে। এই যে আপনি বললেন না পণ্য বর্জনের কথা, শুধু পণ্য বর্জন করলে হবে না, তার সাথে সাথে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশের বর্জন করতে হবে। বাংলাদেশিরা যদি ভারতীয় চ্যানেল না দেখে, আমি বলি আপনাকে, অনেক চ্যানেল বন্ধ হয়ে যাবে ইন্ডিয়াতে, কারণ তারা তখন অ্যাডভার্টাইজমেন্ট পাবে না। আপনি তো মিডিয়ার লোক, আপনি জানবেন যে টিআরপি না থাকলে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায় না। মাহমুদ ভাই, এখানে একটা বিষয় যোগ করি। বাংলাদেশি যারা টিআরপি নামে যে রেটিংটা করে, এই রেটিংটা করে ইন্ডিয়ান প্রতিষ্ঠান।
জি। ইন্ডিয়ান প্রতিষ্ঠান গত কয়েক বছর আগে রেটিং করে ইন্ডিয়ান চ্যানেলগুলো জিটিভি বা অন্যান্য যে চ্যানেল বাংলাদেশে দেখা যায় টিভি বাংলা এগুলোকে আপনার হাইয়েস্ট রেটিং দিয়েছে। বাংলাদেশের প্রচুর বিজ্ঞাপন কিন্তু এখন জিটিভি বা এসব জায়গায় প্রচারিত হয়। কারণ ওরা দেখে যে ওদের টিআরপি অনুযায়ী। সো এগুলো উদ্দেশ্যমূলক। অর্থাৎ যারা বিজ্ঞাপন দিচ্ছেন ভারতীয় টেলিভিশনে সেটাও বন্ধ করতে হবে। না, এটাই তো সমস্যা যে বাংলাদেশের ব্যবসায়ী সমাজের মধ্যে এরা এত বেশি, কি বলবো, এদের মধ্যে দেশপ্রেমের এত ঘাটতি এদের মধ্যে, এরা অর্থ ছাড়া আর কিছু বোঝেন না। এই জন্য আপনি দেখেন বাংলাদেশের যে এফবিসিসিআই সবচেয়ে বড় ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, সেখানে সবসময় ভারতীয় দালালরা এফবিসিসিআই এর প্রেসিডেন্ট হয়। এফবিসিসিআই প্রেসিডেন্ট এই যে কিছুদিন আগে ডামি ইলেকশনে যে কি তথাকথিত স্বতন্ত্র এমপি হলো একে আজাদ, সমকাল পত্রিকার মালিক, তাই না? একে আজাদ সে বিসিসিআই প্রেসিডেন্ট ছিল। আপনি যতগুলো, সালমান এফ রহমান বিসিসিআই প্রেসিডেন্ট ছিল। আপনি যতগুলো বিসিসিআই প্রেসিডেন্ট দেখবেন এর মধ্যে সিংহভাগ, আমি তো মনে করি 90%, এবং শুধু বিসিসিআই না, অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান মানে সংগঠন যেগুলো আছে সেগুলোরও যারা কর্তা ব্যক্তি, তাদের মধ্যে 90% ভারতীয় দালাল। অথচ ব্যবসায়ীরা শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থে তারা এগুলো করছেন, তারা কিন্তু বৃহত্তর ব্যবসায়িক কমিউনিটির জন্য কিছু করছেন না। তা আমার এটা মানে অবাক লাগে যে ব্যবসায়ীরাও কোনো প্রতিবাদ করেন না। এই যে আজকে আমি আপনাকে বলি, আজকে চট্টগ্রামে কোনো গ্যাস নাই। আপনি জানেন বোধহয় চট্টগ্রামে কোনো গ্যাস নাই, কোনো চুলা চলছে না, ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে যাচ্ছে। কোথায় ব্যবসায়ীদের মধ্যে থেকে প্রতিবাদ? কোথায় প্রতিবাদ নাই কেন? এক হচ্ছে তারা ভয় পায়, তারা মনে করে প্রতিবাদ করলেই বোধহয় ট্যাক্স অফিস থেকে তাদের কাছে সমন চলে আসবে, বিভিন্ন জায়গা থেকে তারা হয়রানির শিকার হবে, সেটা একটা ভয় তো আছেই। কিন্তু আরেকটা আমি মনে করি তাদের মধ্যে দেশপ্রেমেরও যথেষ্ট অভাব আছে। এবং এই ব্যবসায়ীরা টিকে আছে ব্যাংকের লোনের টাকা দিয়ে, বুঝলেন? এবং যেহেতু ব্যাংকের লোন নিয়ে তারা টিকে আছে, তারা মনে করে ব্যাংক লোন বন্ধ হয়ে গেলে তো আমার ইন্ডাস্ট্রি চলবে না, কাজে সরকারকে চটানো যাবে না। তো সেই কারণে এই ব্যবসায়ীরা এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছেন। তারপরেও আমি ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব যে আপনারা ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেন। তো কাজেই এই যে কালচারাল ফাইট যদি আমাকে করতে হয়, তাহলে সেই কালচারাল ফাইট শুধু যে ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে আমাকে করতে হবে তাই নয়। সেই কালচারাল ফাইট কিন্তু বাংলাদেশের যে তথাকথিত সেকুলার মিডিয়া, তার মধ্যে এই যে ৭১ টেলিভিশন, এগুলো তো রয়ের ঘাঁটি, এই সমস্ত টেলিভিশন চ্যানেল। তারপরে আপনার প্রথম আলো, ডেইলি স্টার এখন সরকার বিরুদ্ধে কথাবার্তা বলে সেটা নিজেদের স্বার্থে, তাদের সাথে স্বার্থের সংঘাত হয়েছে শেখ হাসিনা, এই জন্য তারা এখন সরকারের বিরুদ্ধে মাঝে মাঝে কথাবার্তা বলে। কিন্তু বাংলাদেশে যে আপনি যে প্রশ্নটা মানে যে আলোচনা রেইজ করলেন, বাংলাদেশে যে কালচারাল অ্যাগ্রেশন, ইন্ডিয়ান কালচারাল অ্যাগ্রেশন কিংবা হিন্দুত্ববাদী কালচারাল অ্যাগ্রেশন, তার জন্য যদি প্রধান দায়ী কাউকে করতে হয় বাংলাদেশের মিডিয়াতে মধ্যে, তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টারকে করতে হবে। তো সুতরাং আমাদের সমন্বিতভাবে এই কালচারাল অ্যাগ্রেশনকে মোকাবেলা করতে হবে। আরো মজার ব্যাপার দেখেন, বাংলাদেশে আপনি ইন্ডিয়ার দালালি করে যদি কোনো পত্রিকা চালান কিংবা হিন্দুত্ববাদের সমর্থনে কোনো পত্রিকা চালান, মিডিয়া চালান, কোনো সমস্যা নাই, সেই মিডিয়ার প্রতি কোনো আক্রমণ আসবে না। কিন্তু যে মিডিয়াতে আপনি বাংলাদেশের স্বার্থের কথা বলবেন, যে মিডিয়াতে আপনি হিন্দুত্ববাদের মোকাবেলার কথা বলবেন, যে মিডিয়াতে আপনি ইসলাম ধর্মের সপক্ষে কথা বলবেন, সেই মিডিয়া বাংলাদেশে চলতে দেয়া হয় না। যার প্রমাণ হচ্ছে আমার দেশ। তো আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি তখন মিডিয়াতে 2013 সালে আমার দেশ আর প্রথম আলো সার্কুলেশনে একেবারে কাছাকাছি ছিল। আমরা প্রথম আলোর থেকে মাত্র সেই সময় 50,000 কপি বোধহয় আমাদের কম বিক্রি হতো। আমাদের তখন 4 লাখ ছিল সার্কুলেশন, 4 লাখ না, 3.5 লাখ ছিল আমাদের সার্কুলেশন, প্রথম আলো সম্ভবত 4 লাখ ছিল, 2013 সালের কথা বলছি। তো তখন এই যে আমার দেশ বন্ধ করে দেওয়া হলো, এটা তো হাসিনা ডাইরেক্ট অর্ডারে করেছে, কিন্তু প্রথম আলো তখন সেটাকে সমর্থন করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে সমর্থন কেন করেছিল? প্রথম করেছিল ভারতের স্বার্থ উদ্ধারের জন্য, কারণ আমার দেশ ইসলামের পক্ষের পত্রিকা, আমার দেশ বাংলাদেশের পক্ষের পত্রিকা, কাজেই প্রথম আলো চেয়েছিল যে আমার দেশ বন্ধ হয়ে যায়। আর একটা ব্যবসায়িক কারণে, কারণ আমার দেশ তখন সার্কুলেশনে প্রথম আলোকে ছাড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তো কাজেই বাংলাদেশে কালচারাল ফাইটের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আপনি যে মিডিয়া একটা করবেন,
মিডিয়া তো আপনি রাখতে পারবেন না। এই বর্তমান যে হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ভারতের দালাল সরকার, সে তো কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া থাকতে দেবে না। আপনার আপনার মিডিয়াতে তো একই অবস্থা হয়েছে, আপনার টেলিভিশন চ্যানেলে তো একই অবস্থা জি। হয়েছে। আপনার টেলিভিশন চ্যানেল তো এইভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে, তো আমার পত্রিকাও বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই বাংলাদেশ যদি, বাংলাদেশের এই ইয়াং জেনারেশনকে যদি বাংলাদেশের প্রকৃতি ইতিহাস জানাতে হয়, আমাদের কালচারাল রুট, বাঙালি মুসলমানের কালচারাল রুট যদি জানাতে হয়, তাহলে তো আপনার সেই ধরনের মিডিয়া হাউস লাগবে, সেই আমার দেশ লাগবে, আপনার 21শে টিভি লাগবে, যেটা আপনি ছিলেন, তো এগুলো লাগবে। তো তো সেগুলো লাগতে হলে আগে তো বর্তমান সরকারের অপসারণ করতে হবে, তাই না? বর্তমান সরকার ক্ষমতায় রেখে তো আপনি আমার দেশ আর 21শে টিভি তো চালাতে পারবেন না। তো এবং মাহমুদ ভাই, জি, একটা সেন্টেন্স আমি বলি, জি। এবং বর্তমান সরকারকে অপসারণ আপনি বিচ্ছিন্নভাবে করতে পারবেন না। বর্তমান সরকারকে অপসারণের যে লড়াই, এবং ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের যে লড়াই, এই লড়াই একসাথে করতে হবে। বলেন। তো মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে আসলে। ধরেন জি, নির্বাচনের আগে থেকে আমরা দেখেছি যে সরকারের গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন লেভেল থেকে কিছু অপপ্রচার হয়েছে। যে ৩,০০০ লোকের বিরুদ্ধে স্যাংশন আসতেছে, ৬,০০০ লোক এমুক হচ্ছে, তমুক হচ্ছে, এই সে নানা কিছু। তো ধরেন আমেরিকা তো তার একটা পলিসিতে কাজ করে, পশ্চিমারা তার মতো করে কাজ করে। বাংলাদেশের নির্বাচনের প্রি ইলেকশন, পোস্ট ইলেকশন পর্যবেক্ষক যারা এনডিআই এবং আইআরআই আমেরিকান, তারা এখনো বাংলাদেশে আছেন। তো মানুষের মধ্যে একজন হতাশা কাজ করছে। তো এই হতাশা যদি গ্রাস করে ফেলে, তাহলে তো আসলে বিজয় আসবে না, মুক্তি আসবে না। এই হতাশা মানুষকে মানে কাটানোর বা হতাশ না হওয়ার ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার একটা পরামর্শ, আমরা যারা ইউটিউবে কথা বলি বা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, লেখালেখি করি, আমরা যেন কোনো কিছু বাড়িয়ে না বলি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর জি, জনগণের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, যে আপনারা ইউটিউবে বিনোদন খুঁজবার চেষ্টা করবেন না। ইউটিউবের আপনারা গুজব খুঁজবার চেষ্টা করবেন না। আপনাদের সত্যিটা জানতে হবে, এবং আমাদের দায়িত্ব, বিশেষত আমরা যারা ডাইরেক্টলি মিডিয়া থেকে এসছি, কনক আপনি এসছেন, আমি এসছি, আমাদের দায়িত্ব সত্যটা জনগণকে জানানো। তাহলে আপনার এই হতাশার প্রশ্ন আসবে না। আমি আমেরিকা সম্পর্কে দু একটা কথা এখানে বলে রাখি জনগণের উদ্দেশ্যে। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আমেরিকারটা বলে তারপরে বাংলাদেশের জনগণের দায়িত্বটা স্মরণ করিয়ে দেব আমি। আমেরিকাতে কি হচ্ছে এখন, সেটা হলো, আপনারা জানেন যে আমেরিকাতে, কনক আপনিও জানেন যে আমেরিকাতে ইন্ডিয়ান লবি খুব পাওয়ারফুল, এবং ইন্ডিয়ান লবি স্টেট ডিপার্টমেন্টে কাজ করে, এটাও আপনি জানেন, ভারতীয় বিভিন্নভাবে কাজ করে। এবং আজকে যে বাংলাদেশ ভারতের উপনিবেশে পরিণত হয়েছে, এখন তো ঘোষিত উপনিবেশ, কারণ ভারত তো ডাইরেক্টলি বলে যে বাংলাদেশকে আমরা কন্ট্রোল করব, এবং আমেরিকাকে বলে যে তুমি বাংলাদেশে কোনো কিছু করতে পারবা না, আমাদের পারমিশন ছাড়া বাংলাদেশকে আমরা নিয়ন্ত্রণ করব। তার মানে ভারত ডিক্লেয়ার করে দিয়েছে ওপেনলি, ভারতীয় মন্ত্রীরা, ডিপ্লোম্যাটরা, ভারতীয় মিডিয়া, যে বাংলাদেশ ভারতের একটা উপনিবেশ। তো এই ভারতীয় লবি আমেরিকাতে চেষ্টা করে এটা এস্টাবলিশ করার জন্য, যাতে আমেরিকা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইতে আমেরিকা আমাদের সমর্থন না দেয় বা সমর্থন বন্ধ করে দেয়। এই চেষ্টা সর্বতভাবে ইন্ডিয়া করে যাচ্ছে। এবং এই মুহূর্তে, এবং আমি জনগণের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদেরকে কোনো গুজব শোনাচ্ছি না, আপনাদেরকে কোনো বাড়তি আশা দিচ্ছি না। এটা কোনো তার এই চ্যানেলে কখনো করে না আপনার ভিউ বাড়ানোর জন্য, এবং আমি কখনো বলি না। একে তো বুড়ো হয়ে গেছি, তারপরে দায়িত্বপূর্ণ কাজে ছিলাম, কাজে গুজব বলার মানসিকতা আমাদের কারোই নাই। তো যেটা বলছি আপনাদেরকে সেটা হলো যে স্টেট ডিপার্টমেন্টে এখন পর্যন্ত দুই ভাগ। এক ভাগ হচ্ছে তারা বাংলাদেশে যে গণতান্ত্রিক সংগ্রাম চলছে সেখানে তারা সমর্থন করতে চায়, এবং তারা তাদের সমর্থন অব্যাহত আছে আমাদের গণতান্ত্রিক সংগ্রামে। এটা শুনে আপনাদের খুশি হওয়া উচিত, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছি আমি। কিন্তু বিপদের দিকটা হলো যে ভারতীয় লবি আবার চেষ্টা করছে যাতে করে বাংলাদেশকে ভারত যে নিয়ন্ত্রণ করছে এটা যেন অব্যাহত থাকে। এটা অব্যাহত করবার জন্য তারা কাজ করছে স্টেট ডিপার্টমেন্টে, এবং তাদেরও কিন্তু শক্তিশালী লবি। সুতরাং এখানে বলতে পারেন স্টেট ডিপার্টমেন্টের দুই দলের মধ্যে এখন একটা নীতির লড়াই চলছে, তাদের মধ্যে একটা স্ট্র্যাটেজিক ফাইট চলছে তাদের মধ্যে। তারা কি বাংলাদেশে
ওপেনলি আমাদের মানে যেভাবে তারা কথা বলছিল এতদিন, এরকম সমর্থন দিয়ে যাবে নাকি তারা ভারতের কাছে সারেন্ডার করবে? এটা নিয়ে একটা বিতর্ক কিন্তু আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে চলছে আমার ইনফরমেশন অনুযায়ী। এবং আপনারা মানে আমাদের সবারই আশা করা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তাদের নিজেদের ইমেজের স্বার্থে, তাদের স্বার্থে, আমার স্বার্থে না, মার্কিন যুক্তরাষ্ট্র আমার স্বার্থে আমাকে মুক্তি দিতে আসবে না, তার স্বার্থে শেষ পর্যন্ত তারা আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে সমর্থন করবে। এটা আমাদের আশা আমেরিকার কাছ থেকে। গেল আমেরিকার প্রসঙ্গ। কিন্তু মূল লড়াইটা কোথায়? মূল লড়াই তো গণতন্ত্রের লড়াই না। আমি বারে বারে আপনাদেরকে বলছি, মূল লড়াইটা স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই। ওই লড়াই কিন্তু আমেরিকা লড়ে দিবে না আপনাকে। ওই লড়াই আমাদের বাংলাদেশের জনগণকে লড়তে হবে। ওই লড়াইতে লড়াই করে ভারতকে পরাজিত করতে হবে। এবং আমি আবারও ডাক দিচ্ছি, আমরা জানি আমাদের শত্রুকে। আমাদের শত্রু শেখ হাসিনা, রাষ্ট্রের শত্রু, জনগণের শত্রু, আমাদের ইসলাম ধর্মের শত্রু শেখ হাসিনা এবং বর্তমান সরকার, যারা যে ফ্যাসিস্ট সরকার আছে। আর আমরা মনে করতে চাই তার বাইরে যারা আছে তারা সবাই আমাদের মিত্র, তারা সবাই বাংলাদেশের স্বাধীনতা চায়। এবং এই যে বাইরে যারা আছে তাদের মধ্যে সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি এবং তারপরে দল হচ্ছে জামাত ইসলাম। এর বাইরে আলেম সমাজেরও একটা ভূমিকা বাংলাদেশে আছে। আমি বিএনপি, জামাত এবং আলেম সমাজ প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আপনারা ভারতীয় সম্প্রসারণবাদের সাথে লড়াইয়ের ডাক দিন। আপনারা সম্মিলিতভাবে এই লড়াই শুরু করুন। এই লড়াইয়ে আমাদেরকে জয়লাভ করতে হবে, ভারতকে পরাজিত করতে হবে, যাতে করে আমরা মালদ্বীপের প্রেসিডেন্টের মতো ভারতকে যেন আমরাও বলতে পারি যে আগামী 7 দিনের মধ্যে সকল র এজেন্ট বাংলাদেশ থেকে চলে যেতে হবে। এটা যেন আমরাও বলতে পারি। আমরা যেন বলতে পারি যে এই সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তিগুলি করেছে গত 15 বছরে, যদি জনগণের সরকার ক্ষমতায় আসে, আমরা যদি স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারি, তাহলে সেই সরকার সেই সকল চুক্তি বাতিল করবে। এটা যেন আমরা বলতে পারি। এবং এই ডাক দেওয়ার সময় এসছে। আমি বিএনপির মানে ভারত বিভ্রম আর্টিকেল লেখার পরেও আমি বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বিভ্রম মুক্ত হন। আপনারা চাইলে এটাতে নেতৃত্ব দিতে পারেন এবং আপনারা যে কর্মসূচি সামনে দেবেন সেটা শুধু ভোটাধিকার আদায়ের কর্মসূচি না, সেটা শুধু গণতন্ত্রের কর্মসূচি না। সেই কর্মসূচি অবশ্যই ভারতের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধারের কর্মসূচি আমাদেরকে দিতে হবে। কাজেই জনগণকে আমি বলবো, আপনারা হতাশ হবেন না। আপনারা তো বিজয়ী হয়েছেন, আপনারাই তো 7 তারিখে শেখ হাসিনাকে পরাজিত করেছেন। এই জনগণ পরাজিত করেছে, কারণ আপনারা 7 তারিখে কেউ এই ডামি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। তো আপনারা পরাজিত করেন নাই শেখ হাসিনাকে। শেখ হাসিনা আপনাদেরকে ভয় দেখিয়েছে, আপনাদের বিভিন্ন কি ভাতা কার্ড বন্ধ করে দিবে, আপনাদের বাড়ি আক্রমণ করবে, পুলিশ এসে আপনাদের ধরে নিয়ে যাবে, আপনাদের বিরুদ্ধে মামলা দেবে যদি আপনারা ভোট দিতে না যান। তারপরেও তো আপনারা ভোট দিতে যান নাই। তো আপনারা এত বড় একটা কি বলবো, একটা ইতর প্রকৃতির একজন ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনাকে পরাজিত করেছেন 7 তারিখে। কিন্তু এবারের লড়াই আমাকে পরাজিত করতে হবে শুধু শেখ হাসিনাকে না, আমাকে পরাজিত করতে হবে দিল্লিকে। এবং দিল্লিকে পরাজিত করতে হলে আপনাদেরকে এই সকল হতাশা ছুঁড়ে ফেলে দিয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে দাঁড়াতে হবে। এই ভারতীয় যে আমরা যে আহ্বানগুলো জানালাম, যে অর্থনৈতিকভাবে আমরা কি কি করতে পারি, অর্থনৈতিক মোকাবেলা করবার জন্য কালচারালি আমরা কি কি করতে পারি, এই কাজগুলো যদি আমরা সবাই মিলে করি। এবং বিএনপির দায়িত্ব হলো, যেহেতু তারা সবচেয়ে বড় দল বিরোধী দলের মধ্যে, তাদের দায়িত্ব এই সব মিলে একটা কর্মসূচি তৈরি করা, এই সবগুলো জনগণকে পরিষ্কারভাবে জানানো যে এগুলো আমরা করতে চাই ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। এবং এইটা যদি আমরা করতে পারি ঐক্যবদ্ধভাবে, এবং আবারও বিএনপিকে বলি, এই আন্দোলন কিন্তু আপনাকে এক প্ল্যাটফর্ম থেকে করতে হবে, যুগপৎ করা যাবে না। স্বাধীনতা আন্দোলন কি যুগপৎ হয় নাকি? স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলন তো আপনাকে ঐক্যবদ্ধভাবে করতে হবে, এক প্ল্যাটফর্ম থেকে করতে হবে। কাজেই আমি আহ্বান জানাচ্ছি সবাইকে, রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি, জনগণকে আহ্বান জানাচ্ছি, ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি, এবং কি বলবো, সাংস্কৃতিক কর্মী, মিডিয়ার কর্মী, সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি যাতে বাংলাদেশ তার স্বাধীনতা ফিরে পায়, আমরা দিল্লির শিকল মুক্ত হতে পারি।
জি, মাহমুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি শুধু একটা জিনিস যোগ করতে চাই যে ধরেন বাংলাদেশের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি, ইতিমধ্যে আপনার ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট সবাই কিন্তু আ বাইডেনের এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেই পদক্ষেপগুলো, সেগুলো কিভাবে ব্যর্থ হচ্ছে এবং কি করণীয় এগুলো নিয়ে একটি চাপ তৈরি হয়েছে। এবং আমার মনে হয় যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখনো সময় আসে নাই। সময় এখনো আছে। কারণ আমি আপনার সাথে আরেকটা অ্যাড করতে চাই জনগণকে বলার জন্য যে আপনারা হতাশ হবেন না। পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এই নির্বাচন অ্যাকসেপ্টেড হয় নাই। এটা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এটা কিন্তু গুজব না। পৃথিবীর যতগুলো পত্রিকা, নামকরা পত্রিকা আছে, প্রত্যেকটা পত্রিকায় লেখা হয়েছে যে এটা একটা ডামি নির্বাচন হয়েছে জি, এবং এই আহ, নির্বাচনকে বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবিও কিন্তু ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। জি, বিভিন্ন মানবাধিকার সংস্থা কিন্তু নতুন নির্বাচন দিতে বলেছে বাংলাদেশকে। কাজে আপনারা হতাশ হবেন না, আপনারা বিজয়ী হয়েছেন 7 তারিখে এবং আমি আশাবাদী যে আমরা যদি আমাদের লড়াইটাকে আরেকটু বিস্তৃত করতে পারি, আমরা যদি দিল্লির কি বলবো আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা শুরু করতে পারি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হবে আমাদের আন্দোলনকে সমর্থন করতে, আমাদের লড়াইয়ের সমর্থনে আসতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হবে। আপনারা মনে রাখবেন, আর একজনের দয়ায় মুক্তি পাওয়া যায় না। জি। আপনি যখন লড়াই করবেন, অন্যদের বাধ্য করতে হবে যে আপনার লড়াইতে তারা যেন সমর্থন জানায়, তারা যেন সংযুক্ত হয়। এই বাধ্য করার দায়িত্ব আপনার, আমার, সকলের। এবং লড়াইয়ের তীব্রতা যত বাড়বে, সবাই অটোমেটিক সেই সমর্থনগুলো নিয়ে চলে আসবে গণতন্ত্রের পক্ষে। কারণ লড়াইটা তো একটি সৎ উদ্দেশ্যে। তো জনাব মাহমুদুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য, মূল্যবান বিশ্লেষণের জন্য।